একটু আগে আমরা হুকস ল থেকে দেখলাম কোনো একটা অবজেক্টের পীড়ন এবং বিকৃতি একে অপরের সমানুপাতিক। তো আমরা লিখেছিলাম পীড়ন সমানুপাতিক বিকৃতি বা পীড়ন ইকুয়াল টু ধ্রুবক ইন্টু বিকৃতি। তো আমরা বিকৃতিকে এখানে নিয়ে আসলাম পীড়ন বাই বিকৃতি ইকুয়াল টু ধ্রুবক। তার মানে পীড়ন এবং বিকৃতির অনুপাত হচ্ছে ধ্রুবক। তো এই কথাটার মানে কি আসলে? মানে কোনো দুইটা রাশির অনুপাত ধ্রুবক হওয়া মানে বা তারা সমানুপাতিক হওয়া মানে আসলে কি? তো আমি যদি ধরি কোনো একটা অবজেক্টের উপর আমরা পীড়ন দিলাম, তো পীড়ন মানে কি? তাকে ফোর্স অ্যাপ্লাই করা। তো আমি যে ফোর্স দিলাম সেই ফোর্সের অপোজিটে সেও একটা ফোর্স দিল, মানে তার যে শেপ চেঞ্জ করছি আমি, এই শেপ চেঞ্জ করার বাধা দেওয়ার জন্য সে একটা ফোর্স অ্যাপ্লাই করবে এবং পার এরিয়াতে তার সেই ফোর্সটাই ছিল কি? পীড়ন, তাই না? আচ্ছা, তো আমি যত বেশি তাকে পীড়ন দিব, যত বেশি তার পীড়ন হবে তত বেশি তার কি হবে? বিকৃতি হবে, মানে তার শেপটা তত বেশি চেঞ্জ হবে। তো আমি ধরলাম তার পীড়ন যদি 4 হয় এবং বিকৃতি হচ্ছে সাপোজ 2, মানে একটা অবজেক্টের পীড়ন হচ্ছে 4 আর বিকৃতি কত? 2। এবার দেখো তার পীড়ন বাই বিকৃতি কত হবে? তাহলে পীড়ন বাই বিকৃতি হবে 4/2, মানে হচ্ছে 2, তাই না? এখন আমি যদি পীড়নকে বাড়াই, তো পীড়নকে বাড়ায় ধরো আমি 8 করলাম, ওকে? পীড়নকে বাড়িয়ে যদি আমি 8 করি তাহলে বিকৃতি হবে কত? তাহলে বিকৃতি হবে 4। কারণ কি? কারণ হচ্ছে আগে পীড়ন ছিল 4, বিকৃতি ছিল 2, ওদের রেশিও ছিল 2। এখন আমি যদি পীড়নকে বাড়াই, পীড়নকে বাড়িয়ে যদি আমি, পীড়ন মানে স্ট্রেস আর বিকৃতি মানে স্ট্রেইন, ওকে? তো এখন যদি আমি পীড়নকে বাড়িয়ে 8 করি তাহলে বিকৃতি 4 হতে হবে, কারণ হচ্ছে 4/8 ইকুয়াল টু 2, ওকে? তো এরপরে যদি আমি পীড়নকে বাড়িয়ে 5 করি তাহলে এটা হবে আমাদের কত? এরপরে যদি আমি পীড়নকে বাড়িয়ে 10 করি তাহলে এটা হবে কত? 5, মানে 10/5 ইকুয়াল টু 2। তার মানে পীড়ন এবং বিকৃতির মানে স্ট্রেস এবং স্ট্রেইনের রেশিও অলওয়েজ সেম থাকবে। এখন রেশিওটা যে অলওয়েজ 2 হইতে হবে এমন কোনো কথা নেই, মানে এখানে রেশিওটা 2। তো রেশিও 2 ছাড়া অন্য কিছুও হইতে পারে, কিন্তু রেশিও যেটা থাকবে মানে পীড়ন বাই বিকৃতির রেশিও যেটা একবার হবে, ওকে? মানে এই অবজেক্টের জন্য যদি রেশিও 2 হয় তাহলে এই অবজেক্টের জন্য পীড়ন বাই বিকৃতির রেশিওটা 2ই হবে। অন্য কোনো অবজেক্টের জন্য রেশিওটা 2 ছাড়া অন্য কিছু হইতে পারে। এখন দুইটা রাশি বা কোয়ান্টিটির রেশিও যদি কনস্ট্যান্ট হয় তাহলে তাদের গ্রাফ কিন্তু অলওয়েজ এরকম হইতো, মানে স্ট্রেট লাইন, ওকে? তাদের গ্রাফ ছিল সবসময় স্ট্রেট লাইন হইতো। কারণ আমরা চ্যাপ্টার 3 মানে গতি বা ডিনামিক্সে কিন্তু পড়েছিলাম, এদিকে আমরা নিয়েছিলাম হচ্ছে আমাদের টাইম টি, ওকে? এক্স বরাবর আমাদের টাইম টি আর এক্স বরাবর হচ্ছে আমাদের ভি। তো আমরা দেখেছিলাম যে টি এর রেসপেক্টে ভি ছিল কি? প্রপোর্শনাল। তো দুইটা কোয়ান্টিটি বা রাশি যদি একে অপরের প্রপোর্শনাল হয়, মানে দুইটা কোয়ান্টিটির রেশিও যদি কি হয়? কনস্ট্যান্ট হয়। প্রপোর্শনাল মানে এটাই, যে প্রপোর্শনাল মানে হচ্ছে দুইটা রাশি কী হবে? একে অপরের কনস্ট্যান্ট হবে, তাহলে তাদের গ্রাফ এরকম স্ট্রেট লাইন আসে। আরেকটু ভালোভাবে বলি, আমি যেখানে পীড়ন এবং বিকৃতি ধরলাম এগুলো যদি আমি এখন গ্রাফে বসাই, যে পীড়ন হচ্ছে আমার 4, ওকে? পীড়ন হচ্ছে 4, 1 2 3 4, এই 4, আর বিকৃতি কত আমার? 2, তাহলে 1 2, তাহলে যে এদিকে 4 আর এদিকে হচ্ছে আমার 2, মানে এই পয়েন্টটা, ওকে? পীড়ন আমার যখন 8 তখন বিকৃতি হচ্ছে 4, ওকে? তো পীড়ন হচ্ছে আমার 8, তো 4 5 6 7 8, ওকে? আর বিকৃতি কত আমার? 4, তো 2 ছিল আগে, 3 4, তো এদিকে 8 আর এদিকে 4, মানে আমার এই পয়েন্টটা, ওকে? পীড়ন যখন 10 মানে স্ট্রেস যখন 10 তখন আমার স্ট্রেইন হচ্ছে 5, তাহলে এটা যখন 10 তখন বিকৃতি হচ্ছে আমার কত? 5, মানে এই পয়েন্টটা, ওকে? এই পয়েন্টটা। তো ওদের ভ্যালুগুলা মানে পীড়ন এবং বিকৃতির ভ্যালুগুলা আমি নিয়ে যখন গ্রাফে বসাবো তারা কী করবে? আমাকে একটা স্ট্রেট লাইন দিবে,
ওকে, এর মানেই হচ্ছে আসলে যে দুইটা রাশি মানে পীড়ন এবং বিকৃতি অনুপাত বা রেশিওটা কী হবে, ধ্রুবক হবে বা হচ্ছে কী হবে, কনস্ট্যান্ট হবে। ওকে, ধ্রুবক বা কনস্ট্যান্ট। তো দুইটা রাশি বা হচ্ছে কোয়ান্টিটি সমানুপাতিক বা হচ্ছে প্রপোর্শনাল বলতে আসলে এটাই বোঝায় যে ওদের রেশিওটা অলওয়েজ কী থাকবে, ধ্রুবক বা কনস্ট্যান্ট। এবং আমরা যদি তার ভ্যালুগুলোকে গ্রাফে বসাই তাহলে আমরা একটা স্ট্রেট লাইন পাবো। তো আশা করি বোঝা গেল যে দুইটা কোয়ান্টিটি যদি আমরা প্রপোর্শনাল করি বা প্রপোর্শনাল হয় তাহলে তাদের রেশিও কী হয়, কনস্ট্যান্ট হয় এবং গ্রাফে বসালে আমরা একটা স্ট্রেট লাইন পাই। ওকে, আচ্ছা এবার আসি আমরা এই পীড়ন আর বিকৃতির গ্রাফের ক্ষেত্রে। তো আমি দেখলাম আমার বিকৃতি আর হচ্ছে পীড়ন মানে স্ট্রেইন আর স্ট্রেসের গ্রাফ কি, স্ট্রেট লাইন। এটা আমরা কোত্থেকে পাচ্ছি, হুকস ল থেকে। কারণ হুকস ল বলেছে যে পীড়ন সমানুপাতিক বিকৃতি, তার মানে বিকৃতি আর পীড়নের গ্রাফটাও কী হবে, স্ট্রেট লাইন হবে। ওকে, কিন্তু সবসময় কিন্তু স্ট্রেট লাইন হবে না। এখানে আমি দেখতে পাচ্ছি যে ও থেকে এ পর্যন্ত গ্রাফটা কি, স্ট্রেট লাইন, তাই না? ও থেকে এ পর্যন্ত আমাদের এই গ্রাফটা আমরা এরকম একটা স্ট্রেট লাইন পেয়েছি, তাই তো? এরপরে কিন্তু স্ট্রেট লাইন পাই নাই। তো কারণটা কি, আমরা প্রথম দিকে কিছু ডেফিনেশন পড়েছিলাম যে ইলাস্টিক লিমিট, তাই না? আমি যদি এটাকে টানতে থাকি তো সেও কী করবে, আমাকে একটা রেজিস্টিভ ফোর্স দিবে। আমি যদি এদিকে টানি সে তার অপোজিটে একটা ফোর্স দিবে। তো আমি যত ফোর্স দিব তার ফোর্সটা আরও বেশি হবে। তো এটা কি ছিল, এই অবজেক্টের উপরে পীড়ন ছিল, তাই না? মানে স্ট্রেস ছিল। আচ্ছা, তো আমি যদি তাকে বেশি ফোর্সে টানতে টানতে এক সময় তার ইলাস্টিক লিমিট পার হয়ে যাবে, মানে সে আর সহ্য করতে পারবে না, সে ছিঁড়ে যাবে বা ভেঙে যাবে। ওকে, তো এই যে এ পয়েন্টটা হচ্ছে আমাদের তার ইলাস্টিক লিমিট। ওকে, মানে আমি যদি পীড়ন বাড়াতে থাকি এক সময়, বাড়াতে এক সময় সে কী করতে পারবে না, আর সহ্য করতে পারবে না, তখন কিন্তু তার ইলাস্টিক লিমিটের বাইরে চলে যাবে ব্যাপারটা। আর হুকস লতে বলা হচ্ছিল, হুকস লতে আমাদের বলেছিল যে পীড়ন সমানুপাতিক বিকৃতি এটা কিন্তু ইলাস্টিক লিমিটের মধ্যে কাজ করবে, কিন্তু ইলাস্টিক লিমিটের বাইরে কি করবে না, কাজ করবে না। ওকে, আচ্ছা, তো এই পয়েন্টটা হচ্ছে আমাদের সেই ইলাস্টিক লিমিট। তো আমরা যখন ইলাস্টিক লিমিটের বাইরে চলে গেলাম তখন কিন্তু আসলে পীড়ন প্রপোর্শনাল বিকৃতি এটা কাজ করছে না, মানে পীড়ন বাই বিকৃতি ইকুয়াল টু কনস্ট্যান্ট এটা কাজ করবে না, ফলে হচ্ছে ওদের গ্রাফটা স্ট্রেট লাইনও হবে না। ওকে, আচ্ছা, তো আমি যদি পীড়ন বাড়াতে থাকি, স্ট্রেস বাড়াতে থাকি, একসময় সেটা এ পার করে যাবে, মানে ইলাস্টিক লিমিট পার করে যাবে। ওকে, তো এ হচ্ছে সেই লিমিটটা। এখন এ পার করে সে ধরো বিতে আসলো, এ আর বি হচ্ছে আমাদের খুবই কাছাকাছি দুইটা পয়েন্ট। তো এ পার করার পর বি পর্যন্ত সে আর কি কোনো রকমে তার ইলাস্টিক লিমিটটা কি করবে, বজায় রাখবে। ওকে, এ হচ্ছে তার ইলাস্টিক লিমিট, তো বি পর্যন্ত সে কোনো রকমে তার ইলাস্টিক লিমিটটা বজায় রাখবে। তো বি হচ্ছে এমন একটা পয়েন্ট যেই পয়েন্টের মধ্যে আমরা তার স্ট্রেস যদি ছেড়ে দিই সে আবার আগের পজিশনে আসতে পারবে। ওকে, আবারও বলি, বি হচ্ছে এমন একটা পয়েন্ট যেই পয়েন্টের মধ্যে মানে আমি যদি তার স্ট্রেস ছেড়ে দিই বা স্ট্রেস যদি কমাই দিই তাহলে সে আবার আগের পয়েন্টে চলে আসতে পারবে। ওকে, তা মানে তার ইলাস্টিক যে প্রপার্টি, সেই ইলাস্টিক প্রপার্টিটা তার বজায় থাকবে বি পয়েন্ট পর্যন্ত। ওকে, আমি যদি বি পয়েন্ট পর্যন্ত তাকে কি করি, টেনে ছেড়ে দিই তাহলে সে আবার আগের পজিশনে ফিরে আসতে পারবে। কিন্তু আমি যদি স্ট্রেস অ্যাপ্লাই করে তাকে বি পয়েন্টের বাইরে নিয়ে যাই, ওকে, ধরো বি পয়েন্টের বাইরে এখানে নিয়ে আসলাম, এরপরে তাকে ছেড়ে দিলাম, তাহলে কিন্তু সে আর আগের পজিশনে কী করতে পারবে না, ব্যাক করতে পারবে না। সাপোজ আমি এই পয়েন্টে যাওয়ার পর তাকে ছেড়ে দিলাম, ওকে, এই পয়েন্টে যাওয়ার পর তাকে ছেড়ে দিলাম, মানে আমি টান দিলাম, তার বি পয়েন্টের বাইরে চলে গেলাম, মানে তার ইলাস্টিক লিমিটের বাইরে চলে গেলাম অনেক। ওকে, তারপর এই পয়েন্টে যাওয়ার পর তাকে আমি ছেড়ে দিলাম, তাহলে সে কিন্তু আর আগের পজিশনে মানে এই পজিশনে আসতে পারবে না, সে হচ্ছে এখান থেকে এখানে আসবে, মানে এই জায়গায় আসতে পারবে না। তার মানে কি, তার একটা পার্মানেন্ট বিকৃতি হয়েছে, মানে তার একটা পার্মানেন্ট শেপ চেঞ্জ হয়ে গেছে, সে আর আগের পজিশনে আসতে পারবে না। তো বি হচ্ছে সেই পয়েন্টটা, এর বাইরে চলে গেলে
তার স্ট্রেস যদি তুমি সরিয়ে ফেলো, স্ট্রেস যদি ক্যান্সেল করেও দাও, সে আগের পজিশনে আসতে পারবে না। ওকে, আচ্ছা, তো আমরা স্ট্রেস বাড়াতে বাড়াতে যদি ওয়াই পয়েন্টে যাই, ওয়াই হচ্ছে আমাদের ইয়েল্ড পয়েন্ট বা নতিবিন্দু। এর মানে কি? এর মানে হচ্ছে এই পয়েন্টের পরে তুমি যদি স্ট্রেস আরও বাড়াও, ওকে, তাহলে বিকৃতি খুব বেশি পরিমাণে বাড়তে থাকবে। মানে ওয়াইয়ের পরেও যদি আমি আরও ফোর্স দিই, এমনিতেই কিন্তু বি পয়েন্টের পরে তার ইলাস্টিক লিমিট শেষ। ওকে, তো বি পয়েন্টের পরে হচ্ছে তার, যদি আমি কোনো পয়েন্টে তার স্ট্রেস ছেড়ে দিই, তার একটা পার্মানেন্ট কী হবে, বিকৃতি হবে, সে আর আগের পজিশনে আসতে পারবে না। ওকে, তো এরপরেও যদি আমি ওয়াই ক্রস করি, তাহলে তার স্ট্রেস বাড়ানোর সাথে সাথে বিকৃতি খুব বেশি বাড়তে থাকবে। তো বাড়তে বাড়তে সি হচ্ছে আমার ম্যাক্সিমাম স্ট্রেস। ওকে, এই সি পয়েন্টটা হচ্ছে আমার ম্যাক্সিমাম স্ট্রেস। এর বেশি কি স্ট্রেস সে আর নিতে পারবে না। ওকে, তো ডি পয়েন্টে আসার পর সেটা হচ্ছে তার ছিঁড়ে যাবে বা ব্রেকিং পয়েন্ট। সি হচ্ছে ম্যাক্সিমাম স্ট্রেস, এরপরে তার স্ট্রেস আর স্ট্রেইন র্যান্ডমলি বাড়বে কমবে। ওকে, সি এর পরে র্যান্ডমলি বাড়বে কমবে। ডি হচ্ছে ব্রেকিং পয়েন্ট, ডিতে আসলে সে কী হয়ে যাবে, ছিঁড়ে যাবে বা ভেঙে যাবে। ওকে, তার মানে পীড়ন সমানুপাতিক বিকৃতি বা এদের যে অনুপাত সেটা কনস্ট্যান্ট থাকবে হচ্ছে ইলাস্টিক লিমিট পর্যন্ত। সেটা হচ্ছে আমাদের এ, বা বলতে পারি হচ্ছে কত পর্যন্ত, বি পর্যন্ত। ওকে, তো ইলাস্টিক লিমিটের মধ্যে তার যে গ্রাফটা সেটা স্ট্রেট লাইন হবে। তো কেন স্ট্রেট লাইন হবে সেটা আমরা এখান থেকে বলেছি, কারণ রেশিও কী থাকবে, রেশিও অলওয়েজ সেম থাকবে, আর রেশিও সেম থাকলে গ্রাফ স্ট্রেট লাইন হয়। পীড়ন বাই বিকৃতি এই জিনিসটা কী বলা হতো মনে আছে, স্থিতিস্থাপক গুণাঙ্ক বা ইলাস্টিক কনস্ট্যান্ট। ওকে, কী বলা ছিল এটাকে, স্থিতিস্থাপক গুণাঙ্ক, স্থিতিস্থাপক গুণাঙ্ক বলা হতো, বা কী ছিল আমার, ইলাস্টিক কনস্ট্যান্ট, ইলাস্টিক কনস্ট্যান্ট। তো আমরা জানি যে পীড়ন হচ্ছে 3 প্রকার, তাই না, মানে স্ট্রেস 3 প্রকার, আর বিকৃতি মানে স্ট্রেইনও আমার কয় প্রকার, 3 প্রকার। তার মানে আমার এদের যে রেশিওটা, যেটাকে আমরা গুণাঙ্ক বলছি বা ইলাস্টিক কনস্ট্যান্ট বলছি, সেটাও কিন্তু 3 প্রকার হবে। তো আমরা এখন সেই 3 প্রকার স্থিতিস্থাপক গুণাঙ্ক বা ইলাস্টিক কনস্ট্যান্ট দেখব।